হ্যালো এসএসসি 2025, আমরা তোমাদের জন্য একটা নতুন কেমিস্ট্রি প্লেলিস্ট বানাচ্ছি। এখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের বেসিক সৃজনশীল এমসিকিউ সব ধরনের পড়া আমরা তোমাদের জন্য পড়ায় ফেলবো। তোমাদের যাদের একবারেই পড়া হয় নাই, আশা করি তাদের জন্য এই ক্লাসগুলো খুব বেশি ইফেক্টিভ হবে। তো আসি আমরা শুরু করি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, তোমাদের রসায়নের দ্বিতীয় অধ্যায় কি, পদার্থের অবস্থা। তো এই পদার্থের অবস্থা নিয়ে যদি আমরা তোমাদের বলতে যাই, পদার্থের অবস্থা কয় প্রকার সবাই জানি। কয় প্রকার? 3 প্রকার, কঠিন, তরল এবং কি রে বায়বীয়। কয় অবস্থায় থাকে পদার্থ? 3 অবস্থায় থাকে, কঠিন, তরল এবং কি বায়বীয়। এখন দেখো, আমরা বই রিডিং পড়াবো না, লাইন বাই লাইন পড়াবো না, আমরা তোমাদের জাস্ট বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবো এবং সেই জায়গাটা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা আলোচনা করব। ওকে, তো দেখো প্রথমে আসি পদার্থের অবস্থা বোঝার জন্য। পদার্থের অবস্থা বোঝার জন্য আমার 3টা রাশি সম্পর্কে জানতে হবে। 1, আন্তঃআণবিক শক্তি, আন্তঃআণবিক বল। 2 নাম্বার যেটা পাবো সেটা হচ্ছে তোমাদের আন্তঃআণবিক দূরত্ব। আমরা কি পাবো? আন্তঃআণবিক দূরত্ব। আরেকটা পাচ্ছি আমরা গতি শক্তি। এই 3টা রাশি সম্পর্কে একটু জেনে নিই, গতি শক্তি। ওকে, তো প্রথমে আসি আন্তঃআণবিক বল কাকে বলতেছে। ঠিক আছে, দেখো আমরা জানি যে একটা পদার্থের মধ্যে অসংখ্য অণু এবং কি থাকে, পরমাণু থাকে। ঠিক আছে, এই অণুগুলা পরস্পরকে কি করে? নিজের দিকে আকর্ষণ করে। এই অণুগুলা কি করে? পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে দেখো পদার্থের অণু পরমাণুর মধ্যে পরমাণুগুলো পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে আমরা কি বলতেছি? আকর্ষণ করে। তাকে আমরা কি বলতেছি? আন্তঃআণবিক আকর্ষণ বল বা আন্তঃআণবিক বল। ঠিক আছে, এখন বলছে আন্তঃআণবিক দূরত্ব। এটা যদি একটু ভালো করে বুঝতে চাও তাহলে দেখবা যে আমরা যদি একটা কঠিন বা তরল বা একটা বায়বীয় যে কোনো পদার্থ দেখি না কেন, মনে হচ্ছে যে পদার্থের অণুগুলো একটা আরেকটার সাথে কি অ্যাটাচড অবস্থায় থাকে। কিন্তু মাথায় রাখবা যে পদার্থের অণুগুলা কিন্তু একটা আরেকটার সাথে একদম গা ঘেঁষে লেগে থাকে না, এদের মধ্যবর্তী এটা কি থাকে? দূরত্ব থাকে। এই অণু পরমাণুগুলোর মধ্যবর্তী যে দূরত্বটা আছে তাকেই বলতেছি আমরা আন্তঃআণবিক দূরত্ব। তাহলে কি বললাম? পদার্থের অণুগুলো পরস্পর যে দূরত্বে অবস্থান করে, কি করে? অবস্থান করে, তাকে আমরা কি বলতেছি? তাকে আন্তঃআণবিক দূরত্ব বলে। ঠিক আছে, আন্তঃআণবিক দূরত্ব। এখন মনে রাখবা, দূরত্ব যত বেশি হবে আকর্ষণ তত কম হবে, আর দূরত্ব যত কম হবে আকর্ষণ শক্তি তত কি হবে? বেশি হবে। এখন দেখো এখানে আমরা আরেকটা রাশি করতেছি, সেটা হচ্ছে কি? গতিশক্তি। অর্থাৎ বলা হচ্ছে যে পদার্থের মধ্যে অণুগুলো কখনো স্থির অবস্থায় থাকে না, তারা কি থাকে? গতিশীল অবস্থায় থাকে। তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো এই হচ্ছে আমাদের একটা পরমাণু, এই আরেকটা পরমাণু। তোমরা জানো পরমাণুর কেন্দ্রে থাকে কি? নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে থাকে কি? নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কে ঘুরতে থাকে? ইলেকট্রন। যেখানে আমরা জানি নিউক্লিয়াস পজিটিভ চার্জযুক্ত আর ইলেকট্রন হচ্ছে কি? নেগেটিভ চার্জযুক্ত। সেম এটার নিউক্লিয়াস পজিটিভ চার্জযুক্ত আর ইলেকট্রন হচ্ছে কি? নেগেটিভ চার্জযুক্ত। যখন এই 2টা পরমাণু পাশাপাশি অবস্থান করে তখন এর নিউক্লিয়াস এর ইলেকট্রনকে তার নিজের দিকে আকর্ষণ করে, আবার এর নিউক্লিয়াস এর ইলেকট্রনকে তার নিজের দিকে কি করে? আকর্ষণ করে। যখন আকর্ষণ করে তখন তারা কি হয়? কাছাকাছি চলে আসে। তখন তারা কি হয়? কাছাকাছি চলে আসে। কাছাকাছি চলে আসলো, মনে করো এই কাছাকাছি চলে আসলো। ঠিক আছে, আমি এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস আঁকলাম, কাছাকাছি আসলো না। এমন বলছে তারা একটা ন্যূনতম দূরত্বের কাছাকাছি আসার পর এদের যে নিউক্লিয়াস, আমরা সবাই জানি সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। নিউক্লিয়াসও পজিটিভ, এই নিউক্লিয়াসও পজিটিভ, তখন তারা পরস্পরকে বিকর্ষণ করা শুরু করে। বিকর্ষণ করলে তারা আবার কি হচ্ছে? একজন আরেকজন থেকে কি হচ্ছে? দূরে চলে যাচ্ছে। ধরো আমরা এটাকে যদি এইভাবে দেখাই, এটা ধরো আমরা এখানে নিলাম আর এটাকে আমরা এখানে নিলাম,
কপি করে। ঠিক আছে, এই নির্দিষ্ট দূরত্বের মধ্যে আসলে তারা একজন আরেকজন থেকে কি হয়, দূরে যাওয়া শুরু করে। কি করে? দূরে যাওয়া শুরু করে। এই যে দূরে চলে গেল, তার মানে কি, যখন দূরে চলে গেল তখন তারা আবার পরস্পরকে কি করে, আকর্ষণ করে। আকর্ষণ করলে কাছাকাছি আসে, ন্যূনতম দূরত্বের মধ্যে গেলে আবার পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। আবার দূরে গেছে, আবার কাছে যায়, আবার দূরে যায়। অর্থাৎ তারা কখনো কি অবস্থায় থাকে না, স্থির অবস্থায় থাকে না, তাদের মধ্যে একটা কি থাকে, গতিশীল অবস্থা থাকে। আর গতিশীল অবস্থা, গতি আছে মানে তার ভিতরে অবশ্যই কি আছে, গতি শক্তি আছে। অর্থাৎ পদার্থের অণুগুলা কখনো স্থির থাকে না, তারা সবসময় একটা কি রে, নির্দিষ্ট গতিতে গতিশীল থাকে। আর এই গতি শক্তিটাকে বলতে, এই শক্তিটাকে বলতেছি আমরা কি, গতি শক্তি। এই যে আন্তঃআণবিক বল, আন্তঃআণবিক দূরত্ব এবং গতি শক্তির উপর ভিত্তি করে আমরা পদার্থের কয়টা অবস্থায় ভাগ করতে পারি, 3টা অবস্থায়। কি কি অবস্থাগুলা আমরা দেখতেছি, সেটা হচ্ছে কঠিন, তরল এবং কি, বায়বীয়। তাহলে দেখো আমরা কঠিন কখন বলবো, কখন বায়বীয় বলবো, আর কখন তরল বলবো। ঠিক আছে, ওকে। আমরা একটু ঠিক আছে, এখন বলো আমরা কঠিন কখন বলবো, তরল কখন বলবো, আর হচ্ছে বায়বীয় কখন বলবো। মনে রাখবা, পদার্থের অণুগুলার মধ্যে যখন দূরত্ব খুবই কম থাকে, কি থাকে, আন্তঃআণবিক দূরত্ব খুবই কম। আন্তঃআণবিক দূরত্ব যখন খুবই কম থাকে তখন তাদের মধ্যে কি হয়, আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। তাহলে কি বললাম আমরা, এদের মধ্যে আণবিক দূরত্ব, এটা হচ্ছে কি, সবচেয়ে কম। আন্তঃআণবিক দূরত্ব যেহেতু সব থেকে কম, আমরা জানি কি, যে দূরত্ব যত কম হয় আকর্ষণ তত কি হবে, বেশি হবে। তাহলে আন্তঃআণবিক শক্তি কি হবে, আণবিক শক্তি হচ্ছে কি এদের সবচেয়ে বেশি। ঠিক আছে, এবং গতি শক্তি যেহেতু এরা খুব কাছাকাছি অবস্থান করে, তার মানে তারা বেশি গতি শক্তি প্রাপ্ত হয় না। তাহলে গতি শক্তি কি হবে, সবচেয়ে কম। এই 3টা বৈশিষ্ট্যের কারণে তাদের একটা নির্দিষ্ট কি থাকে, এদের নির্দিষ্ট কি থাকে, আকার ও আকৃতি থাকে। তখন আমরা সেই পদার্থটাকে কি বলি, কঠিন পদার্থ। এবারে আসি আমরা তরল। তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক শক্তিটার দূরত্বটা কি হবে, কঠিন এর চেয়ে হচ্ছে কি হবে, তরল হচ্ছে কি হবে, বেশি। আর বায়বীয় থেকে কি হবে, দূরত্বটা গ্যাসীয় বা বায়বীয় থেকে কি হবে, কম। ঠিক এরকম আন্তঃআণবিক শক্তিটা তাহলে উল্টে যাবে, কঠিনের আন্তঃআণবিক শক্তি হচ্ছে সব থেকে বেশি, তারপরে হবে কি, তরল, এবং সব থেকে কম হবে কোনটা, বায়বীয় বা গ্যাসীয়। ঠিক আছে, আর গতিশক্তিটাও সেম এটার মতোই। গতিশক্তি সব থেকে কম কার, কঠিনের, সব থেকে বেশি কার, তরল, এবং সব থেকে বেশি হচ্ছে কার, বায়বীয় পদার্থের। ঠিক আছে, তো এদের দেখা যাচ্ছে কি, এদের নির্দিষ্ট আকার নেই, হ্যাঁ, তবে কি আয়তন আছে। তাকে আমরা কি বলতেছি, তখন তাকে আমরা বলবো তরল। এবার দেখো আমাদের বায়বীয়র ক্ষেত্রে, কার ক্ষেত্রে, বায়বীয়। এদের তো আগেই বলছি, এদের হচ্ছে কি হয়, আন্তঃআণবিক দূরত্বটা হচ্ছে কি সবচেয়ে বেশি। আর এতটাই বেশি হয় যে তারা একে অপর থেকে একদম মুক্তভাবে ছোটাছুটি করে। ঠিক আছে, তাহলে আন্তঃআণবিক শক্তি কি হবে, সবচেয়ে কম। আন্তঃআণবিক শক্তি হবে কি, সবচেয়ে কম। আর গতি শক্তি হবে কি, যেহেতু এরা আন্তঃআণবিক শক্তি নাই বললেই চলে, একজন আরেকজন থেকে অনেক দ্রুত ছোটাছুটি করে, অর্থাৎ গতি শক্তিটা কি হবে, গতি শক্তি সবচেয়ে বেশি। গতিশক্তি সবচেয়ে কি হবে, বেশি হবে। গতিশক্তি কি হবে, সবচেয়ে বেশি। এদের নির্দিষ্ট কোনো আকার এবং নির্দিষ্ট কোনো আয়তন নাই, নির্দিষ্ট আকার ও আয়তন নেই। তখন সেই পদার্থটাকে আমরা কি বলি, বায়বীয় পদার্থ। অর্থাৎ কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, এই জিনিসটা যদি তুমি মনে রাখো তাহলে হয়ে গেল। কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, তরলের কঠিনের থেকে একটু বেশি, আর গ্যাসীয় পদার্থের সব থেকে বেশি। আন্তঃআণবিক শক্তি কি হচ্ছে, কঠিনের সব থেকে বেশি,
যেহেতু দূরত্ব হচ্ছে সব থেকে কম আন্তরিক দূরত্ব, এই জন্য শক্তিটা সব থেকে বেশি, এরপরে তরল, তারপর হচ্ছে কি বায়বীয়। তোমাকে প্রশ্ন আসতে পারে নিচের কোনটির আন্তরিক দূরত্ব সব থেকে বেশি, অথবা নিচের কোনটির আন্তরিক দূরত্ব সব থেকে কম, আর নিচের কোনটির গতিশক্তি সব থেকে বেশি, বা নিচের কোনটির গতিশক্তি সব থেকে কম। তখন তোমাকে এগুলো একটু মনে রাখতে হবে এমসিকিউর জন্য, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি কোথায়, পরে যেই টপিকটা আছে সেই টপিকটাতে, ঠিক আছে। এরপরের টপিকটা আছে কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব, তাহলে কণার গতিতত্ত্ব আমরা কাকে বলতেছি? দেখো, আণবিক বল ও গতি শক্তির মাধ্যমে, গতি শক্তির মাধ্যমে পদার্থের তিন অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে আমরা কি বলি? তত্ত্বকে কণার গতিতত্ত্ব বলে, কণার গতিতত্ত্ব বলে। এর মাধ্যমে আমরা পদার্থের অবস্থার রূপান্তরটা সম্পর্কে ভালো মতো ব্যাখ্যা পাবো। পদার্থের রূপান্তর সম্পর্কে আমরা একটা কি ভালো ধরনের ধারণা পাবো, ঠিক আছে। যেমন ধরো, এটা হচ্ছে আমাদের কঠিন পদার্থ, যার অণুগুলো খুবই কাছাকাছি অবস্থান করে, ঠিক আছে কি না? অণুগুলো খুবই কাছাকাছি অবস্থান করে এবং তাদের আন্তরিক দূরত্ব কি হচ্ছে সবচেয়ে কম এবং আন্তরিক শক্তি সব থেকে কি বেশি। এটা ধরো আমাদের কঠিন পদার্থ। কোন পদার্থ? কঠিন। এই কঠিন পদার্থকে যদি আমরা তাপ দেই, কি দেই? তাপ দেই। এই অণুগুলা বাইরে থেকে তাপ দেওয়া হলে কিছু পরিমাণ শক্তি শোষণ করে এবং তাদের গতিশক্তি কি হয়? বাড়ে যায়। গতিশক্তি বেড়ে যাওয়ার কারণে তারা একজন আরেকজন থেকে একটু কি হয়? দূরে সরে যায়। তখন যে অবস্থার প্রাপ্ত হয় তখন তাকে আমরা বলি কি? তরল অবস্থা। তখন তাকে আমরা কোন অবস্থা বলি? এটাকে বলি আমরা তরল অবস্থা। এবং তরল অবস্থায় পদার্থকে যদি আমরা আরো বেশি তাপ দেই, তারা আরো বেশি শক্তি শোষণ করবে। শক্তি শোষণ করে একজন আরেকজন থেকে এত পরিমাণ দূরে চলে যাবে যে তার মধ্যে আর আকর্ষণ বিকর্ষণ শক্তি থাকবে না বললেই চলে, অর্থাৎ তারা মুক্তভাবে ছোটাছুটি করে। তখন তাকে আমরা কি বলি? বায়বীয় অবস্থা। বায়বীয় অবস্থা, ঠিক আছে। এখন উল্টা ঘটনাটা, আমি যদি বায়বীয় পদার্থকে কি করি? শীতল করি। কি করি? তাপমাত্রা কমাই। তার মানে কি? শীতল করতেছি বা তাপমাত্রা কমাচ্ছি। তখন তার অণুগুলা গতিশক্তি হারাবে। শক্তি হারাইলে গতিশক্তি কমে যাবে। গতিশক্তি কমে গেলে তারা একজন আরেকজনের কাছাকাছি আসবে। তখন তারা কি হবে? তরল। এটাকে ঠান্ডা করলে তখন কি হবে? কঠিনে পরিণত হবে। এই হচ্ছে কণার গতিতত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা, ঠিক আছে। এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট তোমরা ক নম্বরের জন্য পড়ে রাখতে পারো কণার গতিতত্ত্ব কাকে বলে, ঠিক আছে। এইবারে চলে যাবো আমাদের নেক্সট টপিক। নেক্সট টপিক, আমাদের দুইটা টপিক আমরা একসাথে বলবো, একটা হচ্ছে ব্যাপন আর একটা হচ্ছে কি? নিঃসরণ। আগেই বলে রাখি, এখান থেকে প্রচুর পরিমাণে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা আছে ব্যাপন এবং নিঃসরণ থেকে, ঠিক আছে। তো আমরা একটু ব্যাপন এবং নিঃসরণ সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাই, ঠিক আছে। আসো, ব্যাপন আর ধরো নিঃসরণ। আচ্ছা, আমরা এক সাইডে ব্যাপন পড়ি আর এক সাইডে কি? নিঃসরণ পড়ি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপন, এদিকে নিলাম আমরা নিঃসরণ, ঠিক আছে। নিঃসরণ, ঠিক আছে। কারণ ব্যাপন কি আর নিঃসরণ কি? আগে ব্যাপনটা আমরা পড়ে ফেলি, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। ব্যাপন কাকে বলতেছি? ব্যাপন মনে রাখবা, ব্যাপন জিনিসটা হচ্ছে এরকম যে কোনো মাধ্যমে, এই সংজ্ঞাটা একদম খুব সুন্দর করে মনে রাখবা, কোনো মাধ্যমে কঠিন তরল অথবা বায়বীয় পদার্থের সমভাবে ও স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে, ঠিক আছে। এইটা একটু ভালো করে মনোযোগ দিবা, এখান থেকে ম্যাথ, তারপর তোমাদের খ নাম্বার এবং ঘ নাম্বার সব ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে বললাম কোনো মাধ্যমে, অবশ্যই একটা মাধ্যম লাগবে, এখানে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের দুইটা শব্দ মাস্ট বলতে হবে, একটা সমভাবে এবং কি রে? স্বতঃস্ফূর্তভাবে। এখন ধরো আমরা এখান দ্বারা বুঝাচ্ছি যে একটা মাধ্যম থাকতে হবে, যেই মাধ্যমে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ, অর্থাৎ ব্যাপন তিন ধরনের পদার্থেরই হইতে পারে। কি? ব্যাপন কঠিন পদার্থের হইতে পারে, ব্যাপন তরলের হইতে পারে এবং ব্যাপন বায়বীয় পদার্থের হইতে পারে, তাই না? ঠিক আছে।
এখন তোমাকে আমি যদি বলি এরপরে দুইটা শব্দ সমভাবে, অর্থাৎ যখন বস্তুটা ছড়ায় পড়বে সব দিকে সমানভাবে ছড়ায় পড়বে, আর স্বতঃস্ফূর্তভাবে শব্দটা অর্থাৎ নিজে নিজে, এখানে বাহ্যিক কোনো শক্তির প্রয়োজন হয় না, বাহ্যিক কিরে প্রভাবকের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না, এই জন্য এটাকে বলছে কি স্বতঃস্ফূর্তভাবে। তাহলে দেখো তো আমি তোমাকে একটা উদাহরণ দেই, কঠিন পদার্থের ব্যাপনের উদাহরণ হচ্ছে কি লবণ অথবা চিনির শরবত, চিনির শরবত। ঠিক আছে, আলটিমেটলি বাড়িতে তোমরা সবাই শরবত বানাইছো। দেখো এক গ্লাস পানি নিলাম, এই এক গ্লাস পানির মধ্যে আমরা পিঙ্কি কালারের গ্লাস আঁকলাম, এটা হচ্ছে গ্লাস, এই এক গ্লাসের মধ্যে আমরা পানি নিলাম। ঠিক আছে, এই পানিটা হচ্ছে আমাদের কি মাধ্যম। এই পানির মাধ্যমে যদি আমরা চিনির দানা অথবা লবণের দানা ছড়ায় দিই, তাহলে দেখবা একটু পরে এই চিনির দানাটা কিন্তু পানির সাথে একদম কি যাবে, মিশে যাবে। ঠিক আছে না, এটা হচ্ছে কি কঠিন পদার্থের। তাহলে দেখো লবণ হইলো আমাদের পদার্থ আর পানিটা হইলো কি রে, মাধ্যম। এই পানির মধ্যে লবণটা ছড়ায় পড়লো না, এটাকেই বলতেছি আমরা কঠিন পদার্থের ব্যাপনের উদাহরণ। ঠিক আছে, মনে রাখবা পড়ালেখা বাস্তবতা থেকে আসে, সুতরাং বাস্তব জিনিসের সাথে তুমি তোমার মিলাই নিতে পারবে, তখন পড়ালেখাটা অনেক ইজি হবে। ঠিক আছে, এবারে আসি তরল পদার্থের ব্যাপন। এখন তোমরা অনেকেই স্কুল ড্রেস পরছো, যেখানে সাদা ড্রেস আছে না, এই সাদা ড্রেসে যেন তিল বা ঘাম না লাগে থাকে, সেজন্য আমরা কি করি, নীলের মধ্যে ডুবাই। তাহলে এই নীলটা যখন আমরা কি করি, পানিতে ডুবাই, কোনখানে পানিতে মিক্স করি, কি করি মিক্স, সেটার উদাহরণ হচ্ছে কি দেখবা পানীয় তরল, আবার কি নীলও তরল। অথবা দুধের মধ্যে কি তুমি পানি দিচ্ছ, তাহলে কি পানিটা দুধের মধ্যে মিশে যাচ্ছে। ঠিক আছে কি না, এটা হচ্ছে তরল পদার্থের। আর বায়বীয় পদার্থের উদাহরণ যে কোনো গ্যাস, ঠিক আছে, ধরো সুগন্ধ দুর্গন্ধ যে কোনো জায়গা থেকে বের হওয়া যত ধরনের গন্ধ আছে সবগুলো আমাদের কার উদাহরণ, বায়বীয় পদার্থের উদাহরণ। ধরো এখানে আমি একটা সেন্টের শিশি খুলে রাখলাম, কি সেন্ট, এই সেন্টের শিশি খুলে রাখলাম। ঠিক আছে, এই সেন্টের শিশি থেকে দেখবা আমাদের সেন্টটা সব জায়গায় ছড়ায় যাচ্ছে। ঠিক আছে কি না, তো এই যে বলছে এগুলো হচ্ছে আমাদের ব্যাপন। তাহলে আমরা কি বললাম, কঠিন পদার্থের ব্যাপনের উদাহরণ যে লবণ এবং চিনির শরবত, তরল পদার্থের উদাহরণ যে নীল বা দুধ পানির মিশ্রণ, আর বায়বীয় পদার্থের সেন্টের শিশি অথবা যে কোনো ধরনের সুগন্ধ দুর্গন্ধ। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাটা কি বললাম, ব্যাপন কাকে বলতেছে, কোনো মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় পদার্থের, মানে ব্যাপন কঠিন পদার্থেরও ঘটে, তরল পদার্থেরও ঘটে, আবার কি বায়বীয় পদার্থেরও ঘটে। কি বলছে, সমভাবে, অর্থাৎ তুমি যখন চিনিটাতে মিক্স করবা, এটার মানে এমন না যে উপরে পানি কম মিষ্টি হয়েছে নিচের পানি বেশি মিষ্টি হয়েছে, এমনটা না। তুমি যখন এটার ধারণ ক্ষমতার বেশি দিয়ে ফেলো, তখন এখানে নিচে তলানি পড়ে, তখন হয়তো নিচেরটা একটু বেশি মিষ্টি করে। বাট যদি তুমি একটা 1 চামচ মিক্স করে দাও, তাহলে দেখো পানিটা সব দিকেই সমান মিষ্টি হবে আর স্বতঃস্ফূর্ত হবে। তুমি যখন চিনি দিছো, তোমার কি নাড়ানির দরকার পড়ছে নাকি বলতো ছু মন্ত্র ছু কালা বিলের ধলা গু, এরকম করতে বলো নাই, চিনি অটোমেটিক নিজে নিজেই কি হয়ে গেছে, দ্রবীভূত হয়ে গেছে। এই জন্য এটাকে বলা কি স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়াকেই বলতেছি আমরা কি ব্যাপন। ওকে, এখন দেখো আমরা আসি নিঃসরণ। নিঃসরণ জিনিসটা হচ্ছে এরকম, আমরা ধরো তোমরা অনেকে সাইকেল চালাইছো অথবা অনেকে ফুটবল খেলছো, ধরো একটা ফুটবলে যখন আমরা হাওয়া দিই, একটা পিন দিয়ে হাওয়া দেই না, হাওয়া দেওয়ার আগে পিনটা যখন ঢোকাই দেখবা করে একটা গ্যাস বের হয়ে যাচ্ছে। কেন, এটার কারণ হচ্ছে দেখো ফুটবলের ভিতরে আমরা উচ্চ চাপে বায়ু থাকে, উচ্চ চাপে কি থাকে, বায়ু থাকে, কি থাকে, বায়ু, আর এইদিকে থাকে কি নিম্ন চাপ। তাহলে দেখো সংজ্ঞাটা হচ্ছে এরকম, অবশ্যই নিঃসরণের বেলায় উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের দিকে যাবে, তবে সরু ছিদ্রপথে। এই জন্য সংজ্ঞাটা হচ্ছে কি, যে প্রক্রিয়ায় গ্যাসীয় পদার্থ, কি গ্যাসীয় পদার্থ উচ্চ চাপের স্থান থেকে উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের স্থানের দিকে, নিম্ন চাপের স্থানের দিকে সরু ছিদ্রপথে সজোরে বেরিয়ে আসে, তাকে আমরা কি বলবো, তাকে নিঃসরণ বলে। ঠিক আছে, মনে রাখবা নিঃসরণ ওয়ান কাইন্ড অফ ব্যাপন, তবে এখানে একটা পার্থক্য হচ্ছে যে এখানে একটা চাপের প্রভাব আছে, কিন্তু ব্যাপনে চাপের কোনো প্রভাব নাই। দেখো তুমি এখন খ নম্বরে একটা কোশ্চেন আসতে পারে, ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য লিখো। তাহলে দেখো প্রথমে সংজ্ঞা 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাপন কঠিন তরল এবং গ্যাসীয় সব ধরনের পদার্থের হয়,
নিঃসরণ শুধুমাত্র কোন পদার্থের ঘটে? গ্যাসীয় পদার্থের ঘটে। কোন পদার্থের? গ্যাসীয় পদার্থের, অর্থাৎ কঠিন এবং তরল পদার্থের নিঃসরণ ঘটে না। ঠিক আছে। 3 নাম্বার, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অর্থাৎ এর উপর চাপের প্রভাব নেই। কিসের প্রভাব নেই? চাপের প্রভাব নেই, কিন্তু এর উপর কি আছে রে? চাপের প্রভাব আছে। চাপের প্রভাব আছে। এর উপর কি আছে? চাপের প্রভাব আছে। এবার 4 নাম্বার পয়েন্টটা যদি তুমি দেখো, ব্যাপন হচ্ছে ধীর গতি সম্পন্ন। কি? ধীর গতি সম্পন্ন। ঠিক আছে। আর নিঃসরণ হচ্ছে কি রে? উচ্চ গতি সম্পন্ন। কেন উচ্চ গতি সম্পন্ন? ঠিক আছে, কারণ এটার উপরে চাপের প্রভাব আছে। তো এটা একটা খ নম্বরে কোশ্চেন আসতে পারে, ব্যাপন অপেক্ষা নিঃসরণ দ্রুত ঘটে কেন? খ নম্বরে কোশ্চেনটা তোমরা লিখে রাখতে পারো যে ব্যাপন অপেক্ষা নিঃসরণ দ্রুত ঘটে কেন? দ্রুত ঘটে কেন? ঠিক আছে, এটার কি উত্তর হবে? যে মনে রাখবা, ব্যাপন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। প্রথমে সংজ্ঞা দিবা, ব্যাপন এবং নিঃসরণের সংজ্ঞা দিবা, এরপরে বলবা যে ব্যাপন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যার উপরে চাপের প্রভাব নেই, কিন্তু নিঃসরণ হচ্ছে কি উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের, অর্থাৎ এখানে চাপের একটা প্রভাব আছে। এখন ধর আমি হাঁটতেছি, পিছন থেকে আসে আমার বান্ধবী আমাকে ধাক্কা দিল, তো আমার গতি একটু বাড়ে যাবে না? ঠিক এরকম এখানে যেহেতু উচ্চ চাপের কারণে একটা ধাক্কা বল কাজ করতেছে, এই জন্য ব্যাপন অপেক্ষা নিঃসরণ কি ঘটে? দ্রুত ঘটে। ঠিক আছে, এখন এই পর্যন্ত তোমাদের বইয়ের পড়ালেখা। এখন আর একটা প্রশ্ন লিখতে পারো যে আমি একটা সেন্টের শিশি মারছি, এই সেন্টের শিশিতে ব্যাপন নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে? তো সেন্টের শিশি ফিস করে মারছি, তাহলে সরু ছিদ্র বোধ উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের দিকে গেছে, অর্থাৎ আমার বডিতে আসছে, এটা হলো নিঃসরণ। তাহলে আমার বডি থেকে আমার নাক পর্যন্ত আসছে, এখানে কি ঘটছে? ব্যাপন। সুতরাং বলা যায় বডি স্প্রেতে আমাদের কি ব্যাপন এবং নিঃসরণের মধ্যে নিঃসরণ আগে ঘটে আর ব্যাপন কি ঘটে? পরে ঘটে। এগুলো তোমাদের খ নম্বরের কোশ্চিন। এখন আমরা আউট অফ বই বাট পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কি ব্যাপন এবং নিঃসরণ হার নির্ণয়। ব্যাপন ও নিঃসরণ হার নির্ণয়। নিঃসরণ হার নির্ণয়, এটা তোমাদের বইয়ে নাই, বাট পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। তোমরা হয়তো বইয়ে পড়ছো যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। এগুলো কই থেকে আসলে? এটা তো অবশ্যই কোনো সূত্র আছে নাকি? এটাই আমরা জানবো একদম ডিটেলসে। ঠিক আছে, দেখো ব্যাপন অথবা নিঃসরণ হার যেটাই বলো না কেন, ব্যাপন হার নিঃসরণ হার দুইটাই একই সূত্র দিয়ে নির্ণয় করা, এই জন্য আমরা একটাই চিন্তা করি। প্রথমে মনে রাখবা যে ব্যাপনটা কি? ব্যাপনের হার যে একক সময়ে কোনো পদার্থের ছড়িয়ে পড়ার পরিমাণকে আমরা কি বলতেছি? পরিমাণকে কি বলা হয়? ব্যাপন হার বলে। আর ব্যাপন হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এই ব্যাপন অথবা নিঃসরণ হারকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। দেখো এই ব্যাপন হার কার বেশি হবে অথবা ব্যাপন হার কার কম হবে, সেটার জন্য একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে গ্রাহাম, এই যে গ্রাহাম, আলেকজান্ডার গ্রাহাম নামক একজন বিজ্ঞানী এই সূত্রটা, এই জন্য এটাকে বলা হয় গ্রাহামের ব্যাপন সূত্র। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখো। গ্রাহামের ব্যাপন সূত্রটা কি বলছে? গ্রাহামের ব্যাপন সূত্রটা যেরকম নির্দিষ্ট তাপমাত্রা, অবশ্যই তাপমাত্রা কি থাকতে হবে? ফিক্স, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পদার্থের ব্যাপন অথবা নিঃসরণ হার, আমরা যেহেতু ব্যাপন হারটাই পড়তেছি, নিঃসরণ হারের সূত্রটাও সেম, তোমরা লিখে রাখতে পারো ব্যাপন অথবা নিঃসরণ হার ওই পদার্থের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আণবিক ভরের ব্যস্তানুপাতিক। এখন ব্যস্তানুপাতিক আমরা এটাকে একটা গাণিতিক রূপ দেই, আমরা ব্যাপন হার অথবা নিঃসরণ হারকে আর দ্বারা প্রকাশ করি, আর আণবিক ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা। তাহলে আমরা লিখতে পারি না আর
সমানুপাতিক চিহ্ন, ব্যস্তানুপাতিক বলছে না, কিসের? বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে √m। ঠিক আছে, অর্থাৎ আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাত। এখন আমরা সবাই জানি যে তোমরা সমানুপাত ব্যস্তানুপাত পড়ছো, ব্যস্তানুপাত সূত্রটা বিপরীত অনুপাত, অর্থাৎ একটা বাড়লে একটা কমবে, একটা কমলে আরেকটা কি হবে? বাড়বে। এখানে আমরা লিখে রাখি, অর্থাৎ যার আণবিক ভর বেশি, আণবিক ভর বেশি, তার কি হবে? তার ব্যাপন হার কম। আবার যার আণবিক ভর কম, তার ব্যাপন হার কি হবে? বেশি। খুব ইম্পর্টেন্ট। এমন এমসিকিউতে অনেকবার প্রশ্ন আসছে যে এরকম করে অপশন দিলাম কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, তারপরে গ নাম্বারে দিলাম হচ্ছে তোমার নাইট্রোজেন, আর ঘ নাম্বারে দিলাম তোমার হিলিয়াম। এই চারটা গ্যাস, ক, খ, গ এবং কি রে? ঘ। এখানের মধ্যে কার ব্যাপন হার বেশি অথবা কার ব্যাপন হার কম? তাহলে তুমি কি করো? প্রথমে সবার আণবিক ভর বের করবে। যেমন এটার কার্বনের 44, হাইড্রোজেনের 2, নাইট্রোজেনের 28 এবং হিলিয়ামের কত? 4। দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের আণবিক ভর সব থেকে কম, কত? 2। তার মানে তার আণবিক ভর কি ব্যাপন হার হবে সবচেয়ে বেশি। আর এর আণবিক ভর সবচেয়ে বেশি, তাহলে তার ব্যাপন হার হবে সবচেয়ে কি? কম। কথাটা ক্লিয়ার? এভাবে এমসিকিউতে প্রশ্ন আসে। তাহলে এই সূত্রটা, এই যে ব্যাখ্যাটা কই থেকে আসলো? মনে রাখবা, গ্রাহামের ব্যাপন সূত্র থেকে, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পদার্থের ব্যাপন হার ওই পদার্থের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, যার আণবিক ভর কম তার ব্যাপন হার হবে কি? বেশি। ক্লিয়ার? এখন কথা হলো, এখানে একটা কথা বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কেন। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন লিখে রাখতে পারো যে ব্যাপন হারের উপর তাপমাত্রার প্রভাব কি। খ নম্বরে কোশ্চেন আসতে পারে যে তাপমাত্রা বাড়ালে ব্যাপন হার কিরূপ হবে? ঠিক আছে, তাহলে দেখো, আমরা জানি যে ব্যাপন শব্দটা থেকে ছড়িয়ে পড়া। ব্যাপন শব্দটা হচ্ছে কি? ছড়িয়ে পড়া। যত তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে তার ব্যাপন হার তত কি হবে? বেশি, তাই না? অর্থাৎ এখন দেখো, আমরা যদি তাপমাত্রা বাড়াই, কি করি? তাপমাত্রা যদি বাড়াই তাহলে অণুগুলোর মধ্যে গতিশক্তি বাড়ে যাবে। আর অণুগুলোর মধ্যে গতিশক্তি যখন বাড়ে যাবে তাহলে অণুগুলো একজন আরেকজন থেকে দূরে সরে যাবে, তাড়াতাড়ি ছড়ায় পড়বে না। অর্থাৎ তাপমাত্রা বাড়াইলে আমাদের ব্যাপন হার কি হয়? ব্যাপন হার বৃদ্ধি পায়। কি পায়? বৃদ্ধি পায়। এই জন্য আমাদের এই সূত্রটাতে তাপমাত্রাকে কি রাখা হয়েছে? নির্দিষ্ট বা স্থির রাখা হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পদার্থের ব্যাপন হার ওই পদার্থের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, এখন দেখো আমরা দুটি গ্যাসের ব্যাপন হারের অনুপাত নির্ণয় করব। দুটি গ্যাসের ব্যাপন হারের অনুপাত নির্ণয়। ঠিক আছে, তোমাদের বই এই ধরনের ম্যাথ নাই, বাট পরীক্ষায় কিন্তু এগুলা পরীক্ষায় আসছে। সো তোমাকে অবশ্যই করতেই হবে, কারণ তুমি যত বয়স হবে কোশ্চিন তত হার্ড হবে, তত টিপিক্যাল কোশ্চিন আসবে। ঠিক আছে কিনা? সো তোমাকে সব কিছুই কমপ্লিট করে যাইতে হবে। তাহলে দেখো, এটা একটা পাত্র যার আয়তন ধরে নিলাম আমরা ফিক্সড ভি। ঠিক আছে, এখন এখানে দুইটা গ্যাস আছে, G1 আর আছে কি G2। তাহলে আমরা ধরে নিলাম এই যে G1 গ্যাসের পরিমাণ হচ্ছে N1, ধরো তার হচ্ছে কি R1, ব্যাপন হারটাকে ধরলাম R1 এবং তার আণবিক ভরটাকে ধরলাম M1। তাহলে এটা ধরবো R2 আর আণবিক ভর ধরবো কি? M2। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি পাইলাম? ওই যে সূত্রটা পড়ছিলাম না? তাহলে প্রথম গ্যাসের ক্ষেত্রে, প্রথম গ্যাসের ক্ষেত্রে দেখো, প্রথম গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে যে R1 সমানুপাতিক 1/√M1। বলো, সমানুপাতিক চিহ্ন তুলে দিতে গেলে আমার কি লাগে? সমানুপাতিক ধ্রুবক। তাহলে R1 = K 1/√M1, ধরো K1 ধরলাম। ঠিক আছে, আবার দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে কি হয়? দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে আমরা কি ধরলাম? R2 সমানুপাতিক 1/√M2। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় যদি আমরা বলি তাহলে R2 কে ধ্রুবক আনবো, K2 1/√M2। ঠিক আছে, তাহলে এটাকে ধরলাম আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে ধরলাম আমরা 2 নম্বর সমীকরণ। যেহেতু তোমাকে অনুপাত কথা বলছে, অনুপাত শব্দের অর্থ কি? ভাগ না? অনুপাত শব্দের অর্থ হচ্ছে কি? ভাগ। তাহলে আমরা কি করব? 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই।
তাহলে এটার বাম দিকে আছে R1, এটার বাম দিকে আছে R2, আর এটার বাম দিকে আছে কি K1 1/√M1, নিচে যাচ্ছে K2 1/√M2। ঠিক আছে, কারণ এই জিনিসটাকে আমরা একটু সহজ করে সাজাই, কি পাইলাম সাজাইয়া দেখো যে R1/R2 ইকুয়াল টু কত হচ্ছে, এই যে কে আর এই কে বা ধ্রুবক সংখ্যা সবসময় সমান, তাহলে 1/√M1, আর এটা যদি নিচের সংখ্যা এখানে গুণ করে দিলে উপরে যেতে হবে কি M2 বাই হচ্ছে 1। তাহলে আমরা সর্বশেষ সূত্র কি পাইলাম, লাস্ট R1/R2 ইকুয়াল টু √M2/√M1, এটা একটা সূত্র। তাহলে আমরা একটা সূত্র পাইলাম। ঠিক আছে, এখন দেখো আমরা আরো দুইটা সূত্র বানাই নেব এখানে। ঠিক আছে, দুইটা সূত্রটা কি, যে আমরা যদি এটাকে একটা সাইড করে নেই, তাহলে ধরো আচ্ছা নতুন করে অ্যাড করি। এই জিনিসটা যদি তুমি বুঝে থাকো যে R1/R2 ইকুয়াল টু কি হলো √M2/√M1। ঠিক আছে, এটা গেল একটা সূত্র। এখন আমরা আরেকটা সূত্র বানাবো, এটা হচ্ছে একটা সূত্র। এবার দেখো সময়ের সাথে সম্পর্কটা কি, সময়ের সাথে এটা সম্পর্কটা কি, যে ধরো একটা গ্যাস ছড়াই পড়তে বেশি সময় লাগছে, তাহলে তার ব্যবহার হবে কি কম। কেন, তার ছড়াই পড়তে অনেক বেশি সময় লাগছে, একক সময় তাহলে কম ছড়াইছে বলে তো বেশি সময় লাগছে। আবার একটা গ্যাসের ছড়াই পড়তে কম সময় লাগছে, তাহলে তার ব্যবহারটা হবে কি বেশি। তাহলে কি হবে, যে যার ছড়িয়ে পড়তে সময় কম লাগে তার ব্যাপন হার কি হয় বেশি। ঠিক আছে, আবার যার ছড়িয়ে পড়তে সময় বেশি লাগে তার ব্যাপন হার কি হবে কম। তার মানে উল্টা না, অর্থাৎ টাইমের সাথে সম্পর্কটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি R1/R2 ইকুয়াল টু T2/T1। তুমি এটাকে এভ্রিভিয়েট করতে পারো, নো প্রবলেম, আমি জাস্ট তোমাকে বলে দিলাম। দেখো কীরকম, R1 সমানুপাতিক 1/T1, আবার কি R2 সমানুপাতিক 1/T2। ঠিক আছে কিনা, তাহলে ধরো এখানে ধ্রুবক চেঞ্জ আনবো, R1 সমানুপাতিক চিহ্নের পরিবর্তে ধ্রুবক K1 1/T1, আর এখানে হচ্ছে কি R2 ইকুয়াল টু K2 1/T2। তাহলে আমাদের কি হইলো এখান থেকে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা গেল আমাদের কি 2 নম্বর সমীকরণ। আবার সেম 1/2 কত আসলো, R1/R2 ইকুয়াল টু, এটাকে আমরা এটা দিয়ে ভাগ করব নাকি, K1 1/T1 বাই K2 1/T2, এটা বাদ ধ্রুবক সংখ্যা। তাহলে কি হচ্ছে R1/R2 ইকুয়াল টু 1/T1 ইন্টু T2/1, অর্থাৎ লাস্ট আমরা কি পাইলাম R1/R2 ইকুয়াল টু T2/T1। এটা হচ্ছে সময়ের সাথে সম্পর্ক। ঠিক আছে, এখন দেখো তোমাদের বইয়ে একটা এরকম অংশ আলোচনা করা আছে, এটা একটা কাঁচনল। এই কাঁচনলের একদিকে আছে HCl আর একদিক দিয়ে আছে কি অ্যামোনিয়া। এই গ্যাস দুটি কোথায় মিলিত হবে, একটা প্রশ্ন এইভাবে আসতে পারে, বাট আমি একটু জটিলভাবে পড়াটা পড়াই ফেলবো। তো একটু দেখো যে HCl এবং অ্যামোনিয়া দুইটা গ্যাস দুই প্রান্তে আছে, আর এটাকে যদি আমরা একটা ঢাকে দেই তাহলে গ্যাসগুলো এইদিকে গতিশীল হবে না। এবং জানি যে HCl প্লাস অ্যামোনিয়া যখন মিলিত হবে তখন অ্যামোনিয়াম ক্লোরাইডের কী তৈরি হবে, সাদা ধোঁয়া তৈরি হবে। কী হবে, সাদা ধোঁয়া। অ্যামোনিয়াম ক্লোরাইডের কী তৈরি হবে, সাদা ধোঁয়া। তোমাকে দুইভাবে প্রশ্ন আসতে পারে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া কোথায় সৃষ্টি হবে। তখন দেখো কি করবা, তুমি জানো যে আগে তোমাকে কি করতে হবে, আণবিক ভর বের করতে হবে। দেখো এটার হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে কত 36.5 আণবিক ভর, আর নাইট্রোজেন অ্যামোনিয়ার ক্ষেত্রে কত, নাইট্রোজেনের 14 আর 3 কত হবে 17। তাই যেহেতু এর আণবিক ভর বেশি তাহলে সে ব্যাপিত হবে কম, আবার যেহেতু এর আণবিক ভর কম সে দূরত্ব অতিক্রম করবে কি বেশি। তারা কোন দিকে মিলিত হচ্ছে, HCl যেদিকে আছে সেই দিকে মিলিত হচ্ছে, তাই না।
তাহলে এই সাদা ধরাটা কোন দিকে আছে, HCl এর কাছাকাছি। এখান থেকেও আমরা একটা সূত্র বানাইতে পারি। ধরো HCl এর অতিক্রান্তকে দূরত্বকে ধরলাম আমরা x1 আর অ্যামোনিয়ার দূরত্বটাকে ধরলাম আমরা কি x2। তাহলে বলো তো এখানে ব্যাপন হারটা এ বেটার আণবিক ভর বেশি ব্যাপন হার কম, মানে অতিক্রান্ত দূরত্ব কম। তাহলে আমরা বলতে পারি যার অতিক্রান্ত দূরত্ব কম তার কি হবে রে, ব্যাপন হার কম। আবার যার অতিক্রান্ত দূরত্ব কি হবে বেশি তার ব্যাপন হার কি হবে বেশি। অর্থাৎ আমরা বলতে পারি এটা সমানুপাতিক সম্পর্ক, তার মানে R1/R2 ইকুয়াল টু x1/x2। ঠিক আছে, আমরা তাহলে কয়টা সূত্র পাইলাম, তিনটা সূত্র পাইলাম। কয়টা সূত্র পাইলাম, তিনটা। দেখো কি কি, এখানে একটা সূত্র, এখানে একটা সূত্র, আর এখানে একটা সূত্র তো আমরা আগেই বানায় ফেলছি। তাহলে আমরা এটাকে কম্বাইন্ডলি লিখতে পারি না? তাহলে ব্যাপনের সূত্র, ব্যাপনের হার দেখো R1/R2 ইকুয়াল টু রুট ওভার M2/M1 ইকুয়াল টু T2/T1 ইকুয়াল টু x1/x2। x1 হচ্ছে কি প্রথম গ্যাসের অতিক্রান্ত দূরত্ব, আর x2 হচ্ছে কি আমাদের দ্বিতীয় গ্যাসের অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ব্যাপন হারের কতগুলা কি সূত্র। এখন তুমি যদি দেখো এগুলার রিলেটেড কিছু ম্যাথ আছে, তুমি এই ম্যাথগুলা কিভাবে করবা। তাহলে দেখো এই যে একটা আমাদের টাইপ 1 সৃজনশীল প্রশ্ন দিয়ে দিছে। তাহলে দেখো আমরা টাইপ 1 সৃজনশীল যে প্রশ্নটা আছে সেখানে আমরা 4টা বেলুন দিছি প্রথম উদ্দীপকে, আর 2 নম্বর উদ্দীপকে একটু ঠিক করে এটা লঘু হবে, এটা লঘু, ঠিক আছে, লম্ব দিয়ে দিছে। আর একটু টাইপার একটু সমস্যা আছে, তো একটু মানে সংকেতগুলোতে একটু প্রবলেম করছে, এগুলো সব বড় হাতের হওয়ার কথা ছিল। ঠিক আছে কিনা, এগুলো ধরে নিবা। তার মানে এখানে দেখো প্রথম আমরা দেখতেছি 4টা বেলুন আছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং কি অ্যামোনিয়া। ঠিক আছে, আর এখানে আমাদের দেখেছে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড যুক্ত করে জিঙ্ক সালফেট প্লাস কি ধরে হাইড্রোজেন গ্যাস। ধরো তোমাকে হাইড্রোজেন গ্যাস না দিয়ে এটাকে দিয়ে দিল এক্স গ্যাস, আর জিঙ্ক সালফেট গারের সাথে যুক্ত হলে জিঙ্ক সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড আর কি ধরেছে পানি, এটাকে ধরো ওয়াই গ্যাস দিতে পারে। ঠিক আছে কিনা, তো এখন ধরো প্রশ্ন আসছে 1 নং এবং 2 নং বেলুনের মধ্যে ব্যাপন হারের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো 1 নং বেলুনে আমাদের কি আছে নাইট্রোজেন। তাহলে এখানে ধরো তার ব্যাপন হার আমরা ধরি, তার ব্যাপন হার হচ্ছে কি রে R1 এবং আণবিক ভর M1 এবং আণবিক ভর কত হবে 14 × 2 কত হইল 28। এবং 2 নং বেলুন, 2 নং বেলুনে কি আছে, 2 নং বেলুনে আছে হাইড্রোজেন গ্যাস। তাহলে আমরা ধরি হাইড্রোজেন গ্যাসের কি রে ব্যাপন হার হচ্ছে R2 আর আণবিক ভর ধরে নিলাম আমরা M2। বলে তার M2 কত, হাইড্রোজেন হচ্ছে 1 × 2 অর্থাৎ 2। তাহলে অনুপাত মানে কি, আমরা জানি কি সূত্র R1/R2 ইকুয়াল টু কত হবে আমাদের, দেখো R1 যাকে ধরছি তার M1, যাকে R2 ধরছি তার আণবিক ভরটাকে ধরবো কি M2। তাহলে আমাদের হাইড্রোজেনের ভরটা উপরে চলে যাবে, আণবিক ভর অফ হাইড্রোজেন, নিচে যাবে কি রে আণবিক ভর অফ নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম, অতএব R1/R2 ইকুয়াল টু √2/√, কত 28। ক্যালকুলেশন করে চাপবা, যেটা আসবে সেটাই আমাদের কি রে আনসার। ওকে, এবার দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলছে, উদ্দীপকের বেলুন চারটির মধ্যে কোনটি আগে চুপসে যাবে। তাহলে দেখো এটা বেলুনটা চুপসে যাওয়ার ক্ষেত্রে আমরা যেটা পিন দিয়ে সেটাকে ছিদ্র করে দেই বা মুখ খুলে দেই, সেক্ষেত্রে ব্যাপন না ঘটে আমরা নিঃসরণ ঘটবে। সেক্ষেত্রে কোনটা আগে চুপসে যাবে মনে রাখবা, আমরা আগেই বলছি যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, মানে কি সেখান থেকে বা নিঃসরণ হার কম, সেই বেলুন থেকে গ্যাস বের হবে আস্তে আস্তে। আবার যার আণবিক ভর কম তার ব্যাপন অথবা নিঃসরণ হার কি বেশি, নিঃসরণ হার যদি বেশি হয় সেই বেলুন থেকে গ্যাসটা বের হবে কি জোরে, মানে সে যেটা থেকে জোরে বের হবে সেটাতে আমাদের কি হবে চুপসে যাবে আগে। তার মানে তুমি আগে প্রথমে দেখাবা যে 1 নং বেলুনে নাইট্রোজেন আছে যার আণবিক ভর কত 28, 2 নম্বর বেলুনে আছে হাইড্রোজেন যার আণবিক ভর কত হচ্ছে 2, 3 নম্বর বেলুনে আছে কার্বন ডাইঅক্সাইড যার আণবিক ভর কত 44, 4 নম্বর বেলুনে অ্যামোনিয়া আছে যার আণবিক ভর কত 17। তুমি আণবিক ভর নির্ণয় করে ফেলবা। এরপরে মনে রাখবা দেখা যাচ্ছে এখানে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কি সবচেয়ে
কম, যেহেতু তার আণবিক ভর সব থেকে কম, তার মানে কি তার নিঃসরণ বা ব্যাপন দ্রুত ঘটবে, তার মানে এটা সবার আগে চুপসে যাবে। এই জন্য তোমরা সুন্দর মতো করে পড়ে নিবা, ঠিক আছে? আর এটা তোমরা করেই ফেলছি, তোমরা নিজেরাই বাড়িতে করবা, হাউসওয়াইফ, এটা তোমাদের হাউসওয়াইফ, যে 3 এবং 4 নং বেলুনের মধ্যে কোনটির ব্যাপন হারের অনুপাত নির্ণয় করো। অথবা তোমাকে বলতে পারে এক্স ও ওয়াই গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি, কোনটির ব্যাপন হার বেশি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই দুইটা তোমাদের হাউসওয়াইফ 3 নাম্বার, আর এই যে এটা ধরো 4 নাম্বার প্রশ্ন দিলাম। ওকে, এবার যাই আমরা সেকেন্ড টাইপ নাম্বার 2, ব্যাপন এবং নিঃসরণ রিলেটেড টাইপ নাম্বার 2। এখানে একটা কাঁচনল আছে, এই কাঁচনলের বলছে চিত্র, এই একটি কাঁচনল, তার দুই প্রান্তে একদিকে HCl, অন্যদিকে আছে গিয়ে অ্যামোনিয়া গ্যাস রেখে খোলা মুখ বন্ধ করে দেওয়া হলো। এক সময় কাঁচনলের সাদা ধোঁয়া দেখা যায়। কাঁচনলের দৈর্ঘ্য কত? 70 সেন্টিমিটার। বলছে গ্যাস দুটি কত দূরত্বে মিলিত হবে এবং কাঁচনলের কোন দিকে অ্যামোনিয়ার সাদা ধোঁয়া দেখতে পাইতে হয়। তো তোমাদের বেশি ক্ষেত্রে এটা আসে, বাট যদি একটু জটিল করতে চায় তাহলে কিন্তু এই প্রশ্নটা দিয়ে দিতে পারে যে 70 সেন্টিমিটার কাঁচনলের কোন জায়গায় গ্যাস দুটা মিলিত হবে। ওকে, তো একটু আমরা এটা দেখে ফেলি। তাহলে একটু দেখো, আমরা কি বলছি, এটা একটা কাঁচনল, তাহলে এটা একটা কাঁচনল। এই কাঁচনলটা আমরা ছবি আকারে এখানে আঁকলাম, যার একদিকে আছে HCl আর হচ্ছে একদিকে আছে আমাদের অ্যামোনিয়া। আগে ঘ নাম্বারটা দেখো, কাঁচনলের কোন দিকে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া দেখতে পাবো, ঠিক আছে, পাওয়া যাবে। তাহলে মনে রাখবা HCl আমরা আগেই পড়ছি, তার আণবিক ভর কত? 36.5, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে কত আণবিক ভর? 17। এখন এই যে আণবিক ভর কম, তার ব্যাপন হারটা কি হবে? বেশি, ঠিক আছে? ব্যাপন হার বেশি হওয়ার কারণে সে কাঁচনল বরাবর দূরত্ব অতিক্রম করবে বেশি। আবার যেহেতু আমাদের কি HCl এর আণবিক ভর কি কম, বেশি, সুতরাং সে দূরত্ব অতিক্রম করবে কম। তার মানে HCl এর কাছাকাছি কোনো একটা জায়গায় আমরা কি পাবো? সাদা ধোঁয়াটা দেখতে পাবো। কোন দিকে? HCl এর কাছে। কিন্তু আমি কি জানি কোথায়? এই জন্য আমরা এই ম্যাথটা করতে হবে, গ্যাস দুটি কত দূরত্বে মিলিত হবে। তাহলে আমরা জানি যে এইটা হচ্ছে কত? 70 সেন্টিমিটার টোটাল কাঁচনলটা। আমি কি জানি কোথায় মিলিত হয়েছে? জানি না। ধরি গ্যাস দুটি HCl হতে x সেন্টিমিটার দূরত্বে মিলিত হয়, ঠিক আছে? এখন দেখো, আমি যদি এইটুকুকে x ধরে নেই, এই পর্যন্ত এইটুকু যদি আমি x ধরে নেই, তাহলে অবশ্যই অবশিষ্টটা হবে কত? 70 মাইনাস x। তাহলে এই x কে আমরা ধরে নিলাম x1, আর এটা হচ্ছে কি x2, অর্থাৎ প্রথম গ্যাসের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে x1, আর এইটা গ্যাসের হচ্ছে কি x2। তাহলে এটাকে ধরলাম আমরা R1, তার আণবিক ভর হইলো কি M1। এটাকে ধরলাম আমরা কি R2, আর এবং তার আণবিক ভর হইলো কি M2। ওকে, তাহলে আমরা এখন সূত্রে বসাই, মান না R1 বাই R2 ইকুয়াল টু রুট ওভার M2 বাই রুট ওভার M1 ইকুয়াল টু x1 বাই x2। আমাদের এইটা দরকার নাই, আমাদের এইটার মাধ্যমে এখন আমরা ম্যাথটা করব, ঠিক আছে? তাহলে দেখো কম্বাইন্ডলি এটা হচ্ছে কি M2 না, M2 কত হয়েছে? 17 রুট 17 বাই রুট 36.5 ইকুয়াল টু হচ্ছে x, আমরা এটাকে ধরে নিচ্ছি x, আর এটা হচ্ছে কত? x2টা হবে কত? 70 মাইনাস x। ওকে, তাহলে দেখো এটার আমরা ক্যালকুলেশন করে যদি পাই, এখানে আমরা কি ক্যালকুলেশন করে পাচ্ছি দেখো তো, রুট 17 ভাগ রুট 36.5, ঠিক আছে? কত আসলো? 0.68 ইকুয়াল টু x বাই 100 মাইনাস x, ঠিক আছে? এটা পুরোটার মান আমরা বের করে ফেলছি। এটা নিচে 1 আছে, আর গুণ করলে কত হচ্ছে? x ইকুয়াল টু 70 মাইনাস x ইন্টু কত হবে? 0.68। তাহলে আমরা পাচ্ছি এখানে x, তাহলে এটাকে ইন্টু দিলাম আমরা 70 দ্বারা, কত দ্বারা? 70, কত হচ্ছে?
7.77, এটা হচ্ছে এটার সাথে গুণ করলাম -0.68x, এদিকে মাইনাসটা এদিকে আসলে কি হবে যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে এটার সামনে 1 আর এখানে 0.68 আছে তাই না, 1.68x ইকুয়াল টু কত হচ্ছে 47.77। অতএব আমরা কি পাচ্ছি, x ইকুয়াল টু পাচ্ছি 47.77 বাই 1.68, তাহলে কি হচ্ছে 40 ভাগ 1.68 কত হইলো তাহলে 28.43 সেন্টিমিটার। অর্থাৎ বলতে পারি যে গ্যাস দুটি HCl হতে কত 28.43 সেন্টিমিটার দূরত্বে মিলিত হবে, দূরত্বে মিলিত হয়। ঠিক আছে, তাহলে এই যে অংশটুকু পর্যন্ত পড়লাম, এই পর্যন্ত ধরে একটা টাইপের সৃজনশীল ব্যাপন এবং নিঃসরণ, ব্যাপন হারের অনুপাত, কোনটার ব্যাপন হার বেশি হবে কোনটার ব্যাপন হার কম হবে, এবং আমাদের এইটা দিয়ে আমাদের বড় টাইপের একটা ম্যাথ দিতে পারে। সো এগুলো আমরা সব করে ফেললাম। দেখো আমরা একটা টাইপের প্রশ্ন পড়ে ফেললাম, ব্যাপন প্লাস নিঃসরণ, এখান থেকে একটা সৃজনশীলের টাইপ। এখন আমাদের আরেকটা টাইপ আছে তাপীয় বক্ররেখা। এই তাপীয় বক্ররেখাটা যদি ভালো করে তুমি বুঝতে পারো তাহলে এখান থেকে আরেকটা সৃজনশীল তুমি কমন পাইতে বাধ্য। ঠিক আছে, যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে তাহলে দুইটা টপিকই আছে, ব্যাপন নিঃসরণ প্লাস তাপীয় বক্ররেখা। কারণ তাপীয় বক্ররেখাটা বোঝার জন্য আমাদের কতগুলা জিনিস পড়তে হবে, একটা আছে অনুভূত তাপ, আর এটা আছে কি সুপ্ত তাপ। ঠিক আছে, এই দুইটা জিনিস সম্পর্কে মোটামুটি ভালো ধারণা থাকতে হবে। এখন অনুভূত তাপ কি হচ্ছে, যে ধরো আমরা যখন কোনো একটা পদার্থকে তাপ দেই তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু অবস্থার পরিবর্তন হয় না, সেই তাপমাত্রাগুলো কি অনুভূত তাপ। কিন্তু যদি আমি একটা বস্তুকে তাপ দেই, তাপ দিচ্ছি ঠিক আছে কিন্তু তাপমাত্রা বাড়তেছে না, তার অবস্থার পরিবর্তন হচ্ছে, তখন তাকে বলা হয় কি সুপ্ত তাপ। এই দুইটার উদাহরণ একটু ভালো করে বোঝার জন্য তুমি একটা ধরো একটা বরফ খণ্ড, আমরা একটা পরীক্ষা দেখাচ্ছি, এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে অসংখ্য ছোট ছোট বরফ খণ্ড আছে, কি আছে বরফ খণ্ড। আর বরফ অবশ্যই কঠিন অবস্থায় কখন থাকে, যখন তার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। ঠিক আছে কিনা, তো ধরো এখানে আমরা একটা থার্মোমিটারের মাধ্যমে এটাকে টেস্ট করতেছি, থার্মোমিটারের মাধ্যমে এটাকে আমরা এটা তাপমাত্রা মাপার ট্রাই করতেছি এখানে। ঠিক আছে, এই থার্মোমিটারে প্রথমে আমরা এটা একটা স্ট্যান্ডের মাধ্যমে লাগানো আছে থার্মোমিটারটা। ঠিক আছে, তো ধরো প্রথম দিকে তার তাপমাত্রা পাইলাম আমরা -20 ডিগ্রি সেলসিয়াস, মাইনাসের নিচে আছে বলে এটা হচ্ছে আমাদের কি আছে, প্রথমে এটা হচ্ছে আমরা কঠিন অবস্থায় পাচ্ছি। এইবার ধরো আমরা কোনো একটা ল্যাম্পের মাধ্যমে, এখানে একটা ল্যাম্পের মাধ্যমে তাকে আমরা কি দিলাম, আগুন লাগাই দিলাম, কি দিলাম আগুন। ঠিক আছে, অর্থাৎ তাপ দিচ্ছি, এক কথায় শেষ। যখন এটাকে আমি তাপ দিব, তুমি দেখবা এরপরে আস্তে আস্তে আমাদের থার্মোমিটারের তাপমাত্রা বাড়তেছে, বাড়তে একটা সময় দেখা গেল যে 0 ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর পর তাপমাত্রা আর বাড়তেছে না, তুমি যতই তাপ দাও 0 ডিগ্রি সেলসিয়াসে কি হচ্ছে না, তাপমাত্রা বাড়তেছে না। তবে কি হচ্ছে, তবে এবার বরফ গলতে শুরু করে, কি করে বরফ গলতে শুরু করছে। ঠিক আছে, এরপর দেখবা তুমি তাপ দিতেই আসো, ততক্ষণ পর্যন্ত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমাদের থার্মোমিটারের তাপমাত্রা বাড়তেছে না, ধর এটা 0, এই 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা বাড়তেছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এখানকার বরফটা সম্পূর্ণ গলে কি না হয়ে যায়, পানিতে পরিণত না হয়। একবার যখন সম্পূর্ণ বরফগুলো কি হয়ে গেল, পানিতে পরিণত হয়ে গেল, তখন দেখবা এখান থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে, 0 ডিগ্রি সেলসিয়াস বাড়তে একটা সময় 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেল। ঠিক আছে, এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছানোর পর আবার কি হইল, 100 ডিগ্রিতে বরাবর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি তাপ দিচ্ছি ঠিক হয় কিন্তু তাপমাত্রা বাড়তেছে না, তাপমাত্রা আবার কি হচ্ছে বাড়তেছে না। তবে এবার কি হচ্ছে, তরল কি শুরু হয়েছে, বাষ্প হওয়া শুরু করে। এই যে ঘটনাটা আছে, তাহলে দেখো একবার কি করলাম, এখানে প্রথমে -20 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা বাড়ে কিন্তু অবস্থার পরিবর্তন হয় না।
অবস্থার পরিবর্তন হয় না। এইটাকে বলছি আমরা কি অনুভূত তাপ। সেম এখানেও 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তাপমাত্রার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়, কিন্তু কি হয় না, অবস্থার পরিবর্তন হয় না, অবস্থার পরিবর্তন হয় না। তখন আমরা এটাকে বলছি কি অনুভূত তাপ। কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রা বাড়ছে না, মানে কি তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে। এখানে বরফ গলে তরল হয়, আর তরল কিসে পরিণত হয়েছে, বাষ্পে পরিণত হয়েছে। তখন সেই ঘটনাটাকে বলতেছি আমরা কি সুপ্ত তাপ। সেই ঘটনাটাকে আমরা এই দুইটা ঘটনা 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস ঘটনাকে আমরা বলছি কি সুপ্ত তাপ। তাহলে কি বললাম, অনুভূত তাপ যেই তাপে অবস্থার পরিবর্তন হয় না কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় তাকে বলা হয় অনুভূত তাপ। আর যেই তাপে বস্তুর অবস্থার পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না তাকে বলা হচ্ছে কি সুপ্ত তাপ। এখন এই জিনিসটাকে আমরা এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারি। তো এটা একটা গ্রাফ, একদিকে নিছি আমি কি তাপমাত্রা, ঠিক আছে, সরি এইদিকে আমরা নিব হচ্ছে কি অবস্থা, সময় দিলাম, ধরো সময়, উপরে দিলাম আমরা কি তাপমাত্রা, ঠিক আছে। তো ধরো আমরা শুরুটা করছি কোথায়, -20 ডিগ্রি, 0 ডিগ্রি, 20, 40, 60, 80, 100, 120, ঠিক আছে। তাহলে প্রথম দেখো আমরা যখন -20 থেকে 0 পর্যন্ত গেছে তখন তাপমাত্রা আস্তে আস্তে কি হয়েছে, বাড়ছে। তাপমাত্রা সময়ের সাথে সাথে কি হয়েছে, তাপমাত্রা বাড়ছে। যখন 0 ডিগ্রি সেলসিয়াসে গিয়া পৌঁছায় গেল তখন কিন্তু তাপমাত্রা আর বাড়ছে না, তবে বরফ গলতে শুরু করে। তখন সময় যাচ্ছে ঠিকই কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। এই সময় কি ঘটনা ঘটে, এই সময় ঘটে কি আমাদের গলন ঘটে। কি ঘটে, গলন। গলন কি লেখো, গলন জিনিসটা কি, গলন যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে আমরা কি বলতেছি, গলন। বা যে প্রক্রিয়া একটা কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে বলা হচ্ছে গলন। এখন বলছে গলন কি সাথে সাথে হয়েছে তাপ দেওয়ার, দেখো একটা নির্দিষ্ট তাপমাত্রায় বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে গলতে শুরু করছে, আর ওই নির্দিষ্ট তাপমাত্রাটাকে বলতেছি আমরা গলনাঙ্ক। তাহলে বরফের গলনাঙ্ক কত হবে, 0 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি আমরা বরফের গলনাঙ্ক, ঠিক আছে। এবার দেখো যখন সে এই জায়গাটাতে গেল, এখান থেকে সে তাপমাত্রা আরো বাড়তেছে। দেখো 0 থেকে যখন সম্পূর্ণ তরলে পরিণত হয়ে গেল, এখানে তাহলে কি হয়েছে, প্রথমে ছিল বরফ ছিল কঠিন, কঠিন থেকে কি হয়েছে তরল। তাহলে এই বিন্দুতে সে সম্পূর্ণরূপে তরল হয়ে গেছে। এবার তরল হওয়ার পর তার তাপ দেওয়ার সাথে সাথে তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে, কত 100 পর্যন্ত। কোথায় পর্যন্ত বাড়ছে, ধরো 100 পর্যন্ত, ধরো এই বরাবর বাড়ছে, ঠিক আছে। 100 পর্যন্ত বাড়ার পর সে কিন্তু আর তাপমাত্রা বাড়তেছে না। দেখো 100-তে পৌঁছানোর পর তাপমাত্রা আর বাড়তেছে না, তখন সে কি করা শুরু করলো, অবস্থার পরিবর্তন, অর্থাৎ সে তরল থেকে বাষ্পে পরিণত হওয়া শুরু করলো। তাহলে এখানে ছিল তরল, তরল থেকে কি হলো বাষ্প, ঠিক আছে। কি হলো, তরল থেকে বাষ্প। আর এই যে প্রক্রিয়াটা তাকে বলে স্ফুটন, এর নাম হচ্ছে কি স্ফুটন। আর যেই তাপমাত্রায় আমাদের তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় কি স্ফুটনাঙ্ক, অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপর তুমি যদি আরো সম্পূর্ণভাবে বাষ্প হওয়ার পরে তাকে যদি আরো তাপ দাও, সে উপরের দিকে বাষ্প হইতে, মানে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। এটাই হলো আমাদের কি রে, বরফের তাপীয় বক্র রেখা। আমি আবার বলতেছি, প্রথমে -20 ছিল, -20-তে তাপমাত্রা বাড়াইছি, 0-তে আসছে, 0-তে আসার পর সে গলতে শুরু করে, ঠিক আছে। এরকম করে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, উদ্দীপকের লেখচিত্রটির তাৎপর্য বর্ণনা করো, ঠিক আছে। তখন তুমি এখানে ব্যাখ্যা করতে হবে। প্রথমে বরফের তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বরফ কি ছিল কঠিন। এবার তার উপর তাপ দিলে সময়ের সাথে সাথে তাপমাত্রা বাড়তে বাড়তে একসময় কোথায় আসে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসে। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসার পর তাপমাত্রা আর বাড়ে না, তবে বরফ গলে কি হয়, তরলে পরিণত হয়।
তখন এই প্রক্রিয়াটা বলা হয় গলন, এবং ওই যে নির্দিষ্ট তাপমাত্রায় বরফ গলতে শুরু করে তাকে বলা হয় কি গলনাঙ্ক। এবারে সম্পূর্ণ বরফ তরলে পরিণত হওয়ার পর তাপের সাথে সাথে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর পর সেটা কি আর তাপমাত্রা বাড়তেছে না, তবে সেই তরল থেকে কি হচ্ছে বাষ্পে পরিণত, যাকে আমরা বলি কি স্ফুটন। আর যে নির্দিষ্ট তাপমাত্রায় তরল বাষ্পে পরিণত হওয়া শুরু করে তাকে বলা হয় কি স্ফুটনাঙ্ক। তাহলে বলা যায় বরফের স্ফুটনাঙ্ক কত 100 ডিগ্রি সেলসিয়াস। এবার যদি আমার বাষ্পে পরিণত হওয়ার পর তাপমাত্রা বাড়াই, থার্মোমিটারের তাপমাত্রা আস্তে আস্তে কি হবে বাড়তে শুরু করবে। এটাই হচ্ছে বরফের তাপীয় বক্ররেখা। ঠিক আছে, একটু দেখো আমরা আগের যে স্লাইডটা লিখছিলাম সেটা একটু টেকনিক্যাল ডিফল্টের জন্য ভেনিশ হয়ে গেছে, সো আমরা একটু আবার দেখি। তো দেখছিলাম যে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ কঠিন অবস্থায় থাকে, এটা আস্তে আস্তে জিরোতে যায়, তখন সে হচ্ছে কঠিন থেকে তরলে পরিণত হওয়া শুরু করে। তরলে পরিণত হওয়ার পর তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে বাড়তে কোথায় যায় 100 ডিগ্রি সেলসিয়াসে যায়। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে বাষ্প কী হয় তরলে হয়ে পরিণত হওয়া শুরু করে। তারপরে তরল সব কী হইলো বাষ্পে পরিণত হওয়া শুরু করলো। এরপরে এই বাষ্পটা আমাদের তাপমাত্রা বাড়তেছে। ঠিক আছে, এরকম একটা রেখা পাইছি। তাহলে এখান থেকে দেখো এখানে বরফ, এখানে গিয়ে আছে কি শুরু হলো গলন, আর এই তাপমাত্রাটাকে বলছি আমরা কি গলনাঙ্ক। ঠিক আছে, এবারে এখান থেকে তরল অবস্থা ছিল, এই জায়গায় এসে তরলটা কি বাষ্পে পরিণত হয়েছে, যাকে আমরা কি বলি স্ফুটন। আর যেই তাপমাত্রায় তরল বাষ্পে পরিণত হওয়া শুরু করে তাকে বলছিলাম আমরা কি স্ফুটনাঙ্ক। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস বলা হচ্ছে, কিছু কিছু পদার্থ আছে আমরা নর্মালি জানি কি কঠিন পদার্থকে তাপ দিলে কি হয়, কঠিন পদার্থকে তাপ দিলে হচ্ছে তরল, আবার তরলকে তাপ দিলে হয় কি বাষ্প। ঠিক আছে, এবং বাষ্পকে ঠান্ডা করলে হচ্ছে তরল, তরলকে ঠান্ডা করলে আবার কি হয় কঠিন। এটা তো নর্মাল অবস্থায়, কিন্তু কিছু পদার্থ আছে যাদের যদি আমরা তাপ দেই, কি দেই তাপ দেই, তাপ দিলে তারা কি হয় কঠিন থেকে সরাসরি কি হয় বাষ্পে পরিণত হয়, আর শীতল করলে বাষ্প থেকে সরাসরি কি হয় কঠিন হয়। এই ধরনের পদার্থকে বলা হয় ঊর্ধ্বপাতিত বস্তু। কি বলে ঊর্ধ্বপাতিত বস্তু, তাদেরকে কি বলে আমরা ঊর্ধ্বপাতিত বস্তু। যেমন ধরো আয়োডিন, তারপর হচ্ছে আমাদের কি আছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে কর্পূর, ঠিক আছে, নিশাদল, যার সংকেত অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এই যে জিনিসগুলো আছে তারা হচ্ছে কি ঊর্ধ্বপাতিত বস্তু। কাদেরকে ঊর্ধ্বপাতিত বস্তু বলতেছি, যে সকল পদার্থকে তাপ দিলে তারা কঠিন থেকে তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়, অথবা শীতল করলে বাষ্প থেকে তরলে পরিণত হয় সরাসরি কঠিনে পরিণত হয়, তাদেরকেই বলা হচ্ছে কি ঊর্ধ্বপাতিত বস্তু। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই লেখচিত্রটা কি সেম হবে? সেম কিন্তু হবে না। ধরো আমরা আয়োডিনের, অথবা ধরো এখানে আমরা আয়োডিনের তাপীয় বক্র রেখা অঙ্কন করতেছি। ঠিক আছে, আয়োডিনের তাপীয় বক্ররেখা। এদিকে আমরা নিলাম সময়, আমার এদিকে নিলাম কি তাপমাত্রা। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে তার একটা কঠিন অবস্থায় ছিল, তাকে তাপ দেওয়া হইলো, তাপ দেওয়ার পরে সে কিন্তু তরলে পরিণত হওয়া শুরু করে নাই, সে ডিরেক্ট এখানে কঠিন থেকে কি হয়েছে, কঠিন থেকে বাষ্প হয়েছে। কি হয়েছে বাষ্প, আর বাষ্প হওয়ার পরে তার তাপমাত্রা অটোমেটিক বাড়া শুরু করলো। ঠিক আছে, আবার উল্টাটা যদি বলি, বাষ্পকে ঠান্ডা করলে কঠিন হবে, কঠিন থেকে কঠিন তো আসেই। ঠিক আছে কিনা, তাহলে এই যে প্রক্রিয়াটাকে বলতেছি আমরা কি ঊর্ধ্বপাতন। তোমার পরীক্ষা এটা প্রশ্ন আসতে পারে যে এটার গ নাম্বার এরকম আসবে, লেখচিত্রটা দিয়ে বললো উদ্দীপক লেখচিত্রটির তাৎপর্য বর্ণনা করো। অথবা ঘ নাম্বারে প্রশ্ন আসবে যে আয়োডিন অথবা কঠিন কার্বন ডাইঅক্সাইড, কর্পূর অথবা নিশাদল এর ক্ষেত্রে উদ্দীপকের লেখচিত্রের কি রূপ পরিবর্তন দেখা যাবে, তখন তোমাকে এই ছবিটা অঙ্কন করে দেখাইতে হবে। এখন দেখো আমরা টাইপে চলে যাই। দেখো টাইপে এখানে আছে একটা প্রশ্ন, এই যে ধরো আমরা বক্ররেখার সাথে একটা টাইপ অঙ্কন করছি, এটা হচ্ছে সময়, আর এদিকে তাপমাত্রা, এ বি সি ডি ই এবং এদিকে এফ আছে। বলছে উদ্দীপকের লেখচিত্রটি তাৎপর্য বর্ণনা করে, যেটা আমরা আগেই বর্ণনা করে ফেলছি। উদ্দীপকের কোন অংশে পদার্থের স্ফুটনাঙ্ককে বোঝানো হয়েছে? দেখো এখানে তো কঠিন, এখানে তরলে পরিণত হওয়া শুরু করছে, তার মানে এই জায়গাটা আমাদের কি নির্ণয় করা শুরু করছে, এটা হচ্ছে গলনাঙ্ক। এটা হচ্ছে কি গলনাঙ্ক। এবারে এখান থেকে সে তরল, এখানে কি অবস্থায় আছে
তরল, তরলটা এখানে গিয়ে কি শুরু হলো, বাষ্পে পরিণত হলো, যাকে আমরা কি স্ফুটনাঙ্ক। তো এটা একটু ভালো করে ব্যাখ্যা করে দিতে হবে, আমি ব্যাখ্যা দিচ্ছি না, বেশি করে তোমরা পারো, ঠিক আছে, পারবা। আমি এটা আগেই বর্ণনা করে বলছি, উদ্দীপকের কোন অংশে গলনাঙ্ক নির্দেশ করা হয়েছে বর্ণনা করে, পারবা। দেখো, উদ্দীপকের বস্তুর ক্ষেত্রে কি ঊর্ধ্বপাতিত বস্তুর ক্ষেত্রে উদ্দীপকের লেখচিত্রের কিরূপ পরিবর্তন হবে। তার মানে এখানে আমরা এরকম তিনটা রেখা না পাই, আমরা কি পাবো, লেখচিত্রটা পাবো হচ্ছে এমন, না এরকম করে, তো প্রবলেম করলে হবে নাকি, আমরা এরকম করে নিব, ঠিক আছে, প্রথমে এরকম করে দিব, এখানে গেল, এখানে যাওয়ার পরে তুমি ডাইরেক্ট লিখবা ঊর্ধ্বপাতন, ঠিক আছে। তারপর এটা হচ্ছে কি, এটা হলো বাষ্প, এটা ছিল কি কঠিন, আর এখানে কঠিন থেকে সে কিসে পরিণত হচ্ছে, বাষ্পে পরিণত হওয়া শুরু করছে ডাইরেক্ট। অথবা এইভাবে প্রশ্ন আছে, কঠিন কার্বন ডাইঅক্সাইড অথবা আয়োডিন কর্পূরের ক্ষেত্রে উদ্দীপকের লেখচিত্রটি কিরূপ পরিবর্তন হবে, জাস্ট এইটুকু, ঠিক আছে, এইটুকু ব্যাখ্যা করে দিতে পারলেই যথেষ্ট। ওকে, এখন ধর আরেকটা আমরা কিছু বোর্ড প্রশ্ন তুলে রাখছি, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা দেখো, যশোর বোর্ড 2024 সালে একটা প্রশ্ন আসছে, একটি পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক যথাক্রমে 133 এবং 242। আর গলনাঙ্ক 133 আর স্ফুটনাঙ্ক কি রে 242। পদার্থটির আণবিক ভর 60। বলছে উদ্দীপকের উল্লেখিত পদার্থটির তাপীয় বক্ররেখা অঙ্কন করো, ঠিক আছে। তারপর বলছে পদার্থটির তাপীয় বক্ররেখা প্রথম এবং শেষ বিন্দুতে কণাসমূহের মধ্যকার গতিশক্তির তুলনামূলক বিশ্লেষণ করো। অনেক ইজি একটা প্রশ্ন, যশোর বোর্ড 2022 সালে আসছে, 24 সালে আসছে। দেখো, এই ধরনের প্রশ্ন যদি কোনো পরীক্ষায় আসে, তো তুমি কিভাবে গ্রাফটা অঙ্কন করবে। দেখো, বলছে না যে এই প্রশ্নটা, দেখো বলছে যে উদ্দীপকের লেখচিত্রটির তাপীয় বক্ররেখা অঙ্কন সহ বর্ণনা করো। তাহলে গ নম্বরের উত্তরটা কি হবে, তুমি এইভাবে লিখবা, প্রথমে এরকম করে দিবা একটা গ্রাফ, এদিকে লিখবা হচ্ছে কি রে সময়, আর এদিকে দিবা হচ্ছে কি তাপমাত্রা। এখন যেহেতু এটা বরফ না, বরফ হইলে যেন তুমি -20 থেকে শুরু করবা বা 0-তে গিয়ে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখাবা, ঠিক আছে। কিন্তু এখানে মনে রাখবা তুমি এভাবে সিরিয়ালি, এটা ধরলো 0, আর যেই তাপমাত্রা দেওয়া আছে কত 133, তাহলে এখানে দিয়ে দিলা 133, আর কত দেওয়া আছে 242, এরকম করে দেওয়া আছে। তা তুমি কী করবা, প্রথমে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে গেলা 133 পর্যন্ত, তার মানে কি সে গলনাঙ্কে পৌঁছে গেল। এই গলনাঙ্কের পরে সে গলতে শুরু করলো, এবার এখান থেকে কঠিন থেকে সে কী হলো, তরল। তরল হওয়ার পর সম্পূর্ণরূপে তার তাপমাত্রা আরও বাড়তে থাকলো, কত 242। এখানে যাওয়ার পরে তার কী হইল, তরল থেকে সে বাষ্পে পরিণত হওয়া শুরু করলো। এবারে সম্পূর্ণ বাষ্পে পরিণত হওয়ার পরে যদি আরও তাপ দিই, তাহলে তার তাপমাত্রা কী হবে, বাড়তে থাকবে। তাহলে এখানে কী ছিল, সে কঠিন, এখানে এটা আছে তার গলনাঙ্ক, এখানে সে কী ছিল, তরল, এটা তার কি স্ফুটনাঙ্ক, আর এখানে সে কী অবস্থায় আছে, বাষ্প। এই লেখাগুলোই তুমি একটু কি ব্যাখ্যা করে দেবে, যে উদ্দীপকের পদার্থটি, ঠিক আছে, যেটাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দেওয়া শুরু করলে যখন তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে, 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর পর পদার্থটি গলতে শুরু করে, অর্থাৎ তার তাপমাত্রার পরিবর্তন হয় না, কিন্তু অবস্থার পরিবর্তন, অর্থাৎ সে কঠিন থেকে কী হচ্ছে, তরল হচ্ছে। আর এটাই তার কি গলনাঙ্ক, কত তাহলে 133। সম্পূর্ণ তরলে পরিণত হওয়ার পর তার তাপমাত্রা আরও বাড়তে থাকে, এবং 242 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর পর সে কঠিন তরল থেকে কী হইতে শুরু করে, তরল থেকে বাষ্পে পরিণত হওয়া শুরু করে। আর বাষ্পে পরিণত হওয়ার পর যদি তাপ দেয়, তাহলে তার তাপমাত্রা আস্তে আস্তে কী হবে, বাড়তে থাকবে। ঠিক এইভাবে আমরা এখন দেখো, তাপীয় বক্ররেখার প্রথম অংশ এবং শেষ বিন্দুতে কণাসমূহের মধ্যকার গতিশক্তির তুলনা। প্রথম অংশ সে কী ছিল, কঠিন, আর শেষ অংশে সে ছিল কি রে, বাষ্প। তো দেখো, কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি অনেক বেশি এবং আন্তরিক দূরত্ব অনেক কম, সুতরাং তার গতিশক্তি হবে কি রে, কম। অন্যদিকে বাষ্পের ক্ষেত্রে কণাগুলোর দূরত্ব অনেক বেশি, আকর্ষণ শক্তি অনেক কম, এই জন্য তাদের গতিশক্তি কী থাকে, সবচেয়ে বেশি থাকে। এইভাবে ব্যাখ্যা করে দিবা ঘ নাম্বারের জন্য, খুবই সহজ একটা প্রশ্ন। ওকে, এরপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে কি CH ট্রিপল বন্ড CH, ইথাইন, এর সাথে একটা হাইড্রোজেন সংযোজন করছে, কোন প্রভাবকে, নিকেল প্রভাবের উপস্থিত, তার উৎপন্ন হয়েছে কি ইথেন, না ইথিন, কি উৎপন্ন হয়েছে, ইথিন, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, X। তাহলে X গ্যাসটা হচ্ছে কি ইথিন। সালফার এবং অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করছে সালফার ডাইঅক্সাইড, যাকে আমরা কি বলছি, Y গ্যাস। এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করছে, অ্যামোনিয়া, তাকে আমরা কি বলছি, Z গ্যাস। তারা বলছে X, Y, Z এর ব্যাপন হারের ক্রম ব্যাখ্যা করো। তাহলে তুমি প্রথমে এটার আণবিক ভর বের করো। এর আণবিক ভর কত হচ্ছে, কার্বন আছে 2টা, আর হাইড্রোজেন আছে কয়টা,
4টা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, আর এটাকে কত দিয়ে গুণ করলাম আমরা? 4 দ্বারা গুণ করলাম, তাহলে কত হইলো? 24, আর 4 কত হইলো? 28। ঠিক আছে। সালফারের কত? এর আণবিক ভর যদি আমরা বের করি, সালফারের হচ্ছে 32, আর অক্সিজেন 16 ইন্টু 2 কত হইলো? 32, 32 কত হলো? 64। আর অ্যামোনিয়া এটার হচ্ছে কত? নাইট্রোজেনের 14 প্লাস হাইড্রোজেনের 1 ইন্টু 3 কত হইলো? 17, তাই না? তাহলে দেখা যাচ্ছে এখানে অ্যামোনিয়ার আণবিক ভর সব থেকে কম, তারপর হচ্ছে ইথিনের, তারপর হচ্ছে কার? তাহলে আণবিক ভরের ক্রম যেহেতু এরকম, তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর সব থেকে কম, তাহলে তার ব্যাপন হারের ক্রম কি হবে? প্রথমে হবে অ্যামোনিয়া, তারপরে হচ্ছে কি ইথিন, এবং সবার শেষ হচ্ছে কি সালফার ডাই অক্সাইড। পারবা? এভাবে ব্যাখ্যা, প্রথমে তুমি আণবিক ভর নির্ণয় করো আর বলবা যে যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, যার আণবিক ভর কম তার ব্যাপন হার কি হয়? বেশি। যেহেতু অ্যামোনিয়ার ব্যাপন হার সব থেকে, আণবিক ভর সব থেকে কম, তার মানে ব্যাপন হার সব থেকে বেশি, এবং এরপরে ইথিন, তারপরে হচ্ছে আমাদের কি সালফার ডাই অক্সাইড। ঠিক আছে। এখন দেখো এম যোগের তাপীয় বক্ররেখা খাবারের লবণের তাপীয় বক্ররেখা থেকে ভিন্ন বিশ্লেষণ করো। তাহলে দেখো জিঙ্ক এবং HCl, জেড মানে কি? অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া কার সাথে বিক্রিয়া করছে? HCl এর সাথে। তাহলে এখানে তৈরি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা একটা নিশাদল না? এটা হচ্ছে কি নিশাদল, যেটা কি ঊর্ধ্বপাতিত বস্তু। আবার খাবারের লবণে আছে কি সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু ঊর্ধ্বপাতিত বস্তু না। তাহলে এইটা হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তুর তাপীয় বক্ররেখাটা অঙ্কন করে দিলেই চলে যাবে। তারপরে তুমি ব্যাখ্যা করে দিবা যে দুইটা, এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু, আর এটা হচ্ছে কি নর্মাল বস্তুর মধ্যে তাপীয় বক্ররেখার পার্থক্য অবশ্যই আছে। পারবা না ব্যাখ্যা করতে? আশা করি সবাই পেরে যাবার। তাহলে আমরা কি করলাম? আমরা তোমাদের পদার্থের অবস্থা অধ্যায়টা পুরোটাই শেষ করে দিচ্ছি। তোমাদের যেভাবে পড়াইলাম টাইপ ভিত্তিক তোমরা যদি সৃজনশীলগুলো পড়ে ফেলো, আশা করি তোমার কোনো ধরনের প্রশ্ন তোমাকে আটকাইতে পারবে না।